আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন গুরুত্বপূর্ণ অনেকগুলো খবর আছে, তার মধ্যে আপাতত একটা খবর নিয়ে আপনাদের আমি কথা বলবো। সেটা হচ্ছে, আপনারা জানেন যে সন্দেশখালির সেই বিতর্কিত রেখাপাত্র, সেই রেখাপাত্রকে নিয়ে আবার মানে সোশ্যাল মিডিয়া এবং রাজনীতি উত্তাল হয়েছে। তো এই বিষয় নিয়ে অভিযোগ কিন্তু এবার কোনো তৃণমূল বা অন্য কোনো পার্টির লোকেরা করেনি, একদম বিজেপির অন্দরমহল থেকে অভিযোগ উঠেছে এবং অভিযোগ করেছেন একজন মহারাজ। মানে তার একের পর এক কুকীর্তি, তার সম্পর্কে বাজারে যে গুঞ্জন, তার দিনকে দিন গ্ল্যামার বেড়ে যাওয়া, মানে কাজের মাসি থেকে এখন মানে কি বলবো, গায়ের রং চেঞ্জ হয়ে গেছে, শরীর মোটা হয়ে গেছে, ফুলে গেছে, ফর্সা হয়ে গেছে, এই নিয়ে নানা রকম বিজেপির অন্দরমহলেই নানা রকমের গুজব চলছে। আমি সে সমস্ত গুজবে যাচ্ছি না। তো বিষয়টা হচ্ছে, সেই রেখাপাত্র কাজের মাসি থেকে এখন সেলিব্রিটি এবং এখন বিধায়িকা। কিন্তু সব থেকে মানে ন্যাক্কারজনক ব্যাপার যে এর আগেও বিভিন্ন সময় নানা রকম অভিযোগ উঠছিল বিভিন্ন নেতাদের বিরুদ্ধে। বিজেপি নেতারা অলরেডি বিভিন্ন জায়গায় ক্ষমতা দখল করার মানে ক্ষমতা পাওয়ার পর বিভিন্ন এলাকায় কারোর দোকান, কারো ক্লাব, কারো পার্টি অফিস, কারো বাড়ি, কারোর জমি, এগুলো দখল করা শুরু করেছে। এবং এটা নিয়ে বিভিন্ন খবর আপনারা দেখছেন। 3 মাস যেতে না যেতে একের পর এক কুকীর্তি সামনে আসছে। তো বিষয়টা হচ্ছে, এবারে যে অভিযোগটা উঠেছে সেটা রেখাপাত্রর বিরুদ্ধে, এবং রেখাপাত্র যে কাজটা করছে সেটা হচ্ছে যে একজনের হোটেল ভাড়া নেওয়া হয়েছিল, মানে নিয়েছিলেন। তিনি আবার বিজেপি করেন, এক মহারাজ। তিনি এবার সরাসরি মুখ্যমন্ত্রীর জনতার দরবারে চলে এসছেন অভিযোগ জানাতে। আপনাদের মহারাজের কথাটা শোনায় আগে, তারপরে আলোচনা শুরু করব। মহারাজ অভিযোগ করছেন যে রেখাপাত্র, তার স্বামী এবং পার্টির লোকজন, দলবল, তার যে এই মহারাজের যে গেস্ট হাউস বা হোটেল রয়েছে, সেই হোটেলটা এক প্রকার জোর করে দখল করে রেখেছে এবং সেখানে প্রতিদিন খাওয়া দাওয়া, মানে মস্তি, মজ মস্তি চলছে। কিন্তু প্রচুর লোকজন আসছে যাচ্ছে, কিন্তু সেই হোটেলে ভাড়া দিচ্ছে না। সেই হোটেলের ভাড়া দিচ্ছে না। মাসে সম্ভবত 80,000 টাকা ভাড়া, বিশাল বড় একটা গেস্ট হাউস হোটেল, বুঝতেই পারছেন। তো সেটা ভাড়া দিচ্ছে না। এবারে এটা নিয়ে বারবার বলে বলে গত 3 মাস ধরে ভাড়া দেয়নি। আর তিনি মহারাজ যেহেতু বিজেপি করেন, ফলে তিনি সরাসরি জনতার দরবার, মুখ্যমন্ত্রীর কাছে, শুভেন্দুর কাছে দরবার করতে এসছেন। আপনাদের আমি ভিডিওটা শোনাই, তারপরে কথা হবে। আমি এসছি, ওই রেখাপাত্র আমার জমিটাকে দখল করে রেখেছে, বাড়িটাকেও দখল করে রেখেছে। বাড়িটা হচ্ছে হোটেল কেশবানন্দ প্যালেস। সেই বাড়িটা 3 তলা বাড়ি, 4 বিঘে জমির উপরে বাড়ি। সেই বাড়ি রেখাপাত্র মানে ভোটের 1.5 মাস আগের থেকে ওই বাড়িতেই আছে, মার্চ মাস থেকে। এবং তারপরে তার সেন্ট্রাল ফোর্স সব ওই বাড়িতেই ছিল। আমি যেহেতু বিজেপির সাপোর্টার, সেহেতু ওনাকে দিয়েছিলাম। কিন্তু প্রথম 2 মাস মানে মার্চ এপ্রিল এইটার ভাড়া দেওয়ার পরে আর ভাড়া 3 মাস হয়ে গেল, কোনো ভাড়া দেয় না। বা বাড়িটা কেনার কথা ছিল, 1,25,00,000 টাকায় কেনার কথা ছিল, সেটাও কিনছেন না এবং ভাড়াটাও দিচ্ছেন না। উল্টো পাল্টা অনেক গালিগালাজ করছেন আমার লোকেদের। আমি তো যেতে পারি না, আমি ব্যস্ত থাকি। বাগবাজারে আমার অফিস, সেখানে আমি বসি। বৃন্দাবনেও আমার গেস্ট হাউস রয়েছে। তো সেই জন্য আমি অনেক ব্যস্ত থাকা লোক, কিন্তু এইসব প্রবলেমের জন্য এখানে এসছি, যাতে শুভেন্দুবাবু তো বৈষ্ণব লোক, অধিকারী লোক তো বৈষ্ণব পরিবারের লোক। আর মহাপ্রভুর সঙ্গে ওনার বংশের কেউ পুরী ধামে গিয়েছিলেন, পূর্বপুরুষ। সেই জন্য ওনার উপরে ভরসা আছে আমাদের, যে উনি জানতে পারলে ব্যাপারটা সমাধান করবেন। রেখাপাত্রের সাথে কথা বলেননি আপনি? অনেকবার। আমি কথা বললে উল্টো পাল্টা ভাষাগুলো খুব খারাপ। হ্যাঁ, সে বলছে যে আমি নোংরা রাজনীতি করি না। আর কি মা, তোমাকে তো আমি মা, মেয়ের মতো করে মা বলে ডাকি, তা তুমি নোংরা রাজনীতি করো কিনা এই কথা উঠলো কি করে? আমি কি তোমাকে বলেছি যে তুমি নোংরা রাজনীতি করো? এই কথাটা উঠলো কি করে?
উত্তরে বলছেন আমার টাকা ঢুকিনি, আমি দিতে পারছি না, আমি টাকা ঢুকলে দেবো। এইরকম মানে তার স্বামীও সেদিনকে বলছে যে আমরা 1 মাসের টাকা জোগাড় করে দিতে পারি, নেবা তো বাল নেও, মানে নোংরা ভাষায় কথা বলছে। ওর নাম হচ্ছে ওই সন্দীপ পাত্র, ওর বরের নাম, রেখা পাত্রের বরের নাম। এরকম অসভ্যতা করছে ওরা। সেই জন্য আমরা তো মানে বিপদে পড়েছি আর কি। মানে আশা করছি শুভেন্দু বাবুর কাছে গেলে সব সমস্যার সমাধান হবে। আমার নাম স্বামী কেশবানন্দ বনমহারাজ। আমার ওই হোটেলটার নাম হোটেল কেশবানন্দ প্যালেস। আর জায়গাটা হিঙ্গলগঞ্জ ব্লক, নেবুখালী। তো আপনারা শুনলেন কেশবানন্দ মহারাজ তিনি সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে চলে এসছেন বিচার চাইতে। মানে একজন বিধায়িকা হয়েছে, একজন কাজের মাসি থেকে এখন বিধায়িকা হয়েছেন, কিন্তু তার স্বভাবে আচরণে কোনো চেঞ্জ হয়নি, বরং দাম্ভিকতা অহংকার এতটাই বেড়েছে যে একজন মহারাজের প্যালেস বা মানে কি বলবো একটা হোটেল বা গেস্ট হাউস বলতে পারেন, সেখানে ভোটের আগে ভাড়া নিয়েছিল। সেখান থেকে 2 মাস প্রথমে টাকা দিলেও পরের মাস থেকে টাকা দেওয়া, অত 3 মাস ধরে বন্ধ। এবং কথা বলতে গেলে নোংরা নোংরা ভাষায় কথা বলছে। মহারাজ বলেছে তোমাদের যদি বাড়িটা এতই পছন্দ হয় তোমরা কিনে নাও 1,25,00,000 টাকা দিয়ে, কারণ 3 বিঘা জমির উপরে বাড়ি। এখন বিষয়টা হচ্ছে আমার কাছে টাকা থাকলে অবশ্য কিনে নিতাম। এখন নেতা নেত্রীদের কাছে টাকা নেই, এটা বলা মুশকিল। এখনো পর্যন্ত যেটুকু খোঁজ খবর নিয়েছি যে বিধানসভা থেকে বিধায়কদের কোনো টাকা আটকানো হয়নি, কারণ আপনি সাধারণ মানুষ, হকার বেকার সাধারণ মানুষ, সরকারি কর্মচারী, আপনার মাইনে ডিএ সব বন্ধ থাকবে, কিন্তু নেতা মন্ত্রীদের ডিএ মাইনে কিন্তু বন্ধ থাকে না, তাদের বিলাসিতায় কোনো খামতি থাকে না। তো হেন বিধায়িকা তিনি সংবাদ মাধ্যমে বা ওই মহারাজ যেটা বলছেন যে তিনি নাকি গত 3-4 মাস ধরে টাকা পাননি, অর্থাৎ বিধানসভা থেকে মানে বিধায়কদের যে টাকাটা মাইনেটা দেওয়া হয় সেই টাকাটা নাকি তাকে দেওয়া হয়নি। তো কাগজপত্র এটা ওটা নিয়ে দৌড়দৌড়ি করছেন। তো বিষয়টা হচ্ছে যে এই রেখা পাত্রর কুকীর্তি নিয়ে এর আগেও আমরা বলেছিলাম যে এর স্বামী এর আগে অভিযোগ করেছিল যে, এবং তার এলাকার মহিলারা অভিযোগ করেছিল, যেটা নিয়ে আমি আজ থেকে 1 বছর আগে একটা ভিডিও করেছিলাম, যে সে নিজের এলাকায় যায় না, এলাকার মানুষের সুখ দুঃখে পাশে থাকে না, এমনকি এসআইআর প্রক্রিয়া চলাকালীনও এলাকার মানুষের কোনো সহযোগিতা করেনি। তো এবং তার বিরুদ্ধে নানা রকম আর্থিক কেলেঙ্কারিও এলাকার মানুষ তুলেছিলেন। তো আমার মনে আছে গত 1 বছর আগে আমি তার স্বামী সন্দীপ পাত্রকে একবার ফোন করেছিলাম রাত্রেবেলা একটা লাইভ অনুষ্ঠানে। তো তখনকার কথাবার্তা আপনারা সেই পুরনো ভিডিওটা দেখে নেবেন। তবে বিভিন্ন মহল থেকে বিভিন্ন সময়ে যেটুকু জানা গেছে যে স্বামী স্ত্রীর সম্পর্ক অর্থাৎ ভালো ছিল না মাঝখানে, এখন হয়তো পয়সা এসছে, হয়তো ভালো হয়েছে, কিন্তু এবং তার স্বামী অভিযোগও করেছিল যে তার বাবা মার সাথে অর্থাৎ শ্বশুর শাশুড়ির সাথে তার সম্পর্ক ভালো না, ছেলে মেয়ের সঙ্গে নিয়মিত দেখা করেন না, এরকম নানা রকম অভিযোগ উঠেছিল। কিন্তু এই এবার হোটেল দখলের একটা চেষ্টা, মানে এটা তিনি মহারাজ সাহসী মানুষ, তিনি চলে এসেছেন অভিযোগ জানাতে এবং জনতার দরবারে মুখ্যমন্ত্রীর কাছে, এবং সরাসরি মিডিয়ার সামনে তিনি কথা বলছেন। মানে ফলে বিষয়টা মানে খুব পরিষ্কার, এবং তিনি যে বিজেপির ভোটার সেটাও তিনি বলেছেন, মানে তিনি বিজেপির সমর্থক বা কর্মী। অর্থাৎ একটা জিনিস আমরা ছোটবেলা থেকে জানতাম, কাক কাকের মাংস খায় না, কিন্তু বিজেপির কর্মী সমর্থকদের মাংস খায়। কারোর বউকে নিয়ে পালিয়ে যাচ্ছে বিজেপি নেতারা, কারোর জমি দখল করছে, কারোর দোকান দখল করছে, এমনকি মার্ডার পর্যন্ত। এই কদিন আগে আপনারা দেখেছেন কয়েকটা মার্ডার হলো, সেখানে বিজেপি নেতারাই বিজেপি নেতা কর্মীদের মার্ডার করছে। তো অবভিয়াসলি আপনারা যে পরিবর্তন চাইছিলেন সেই পরিবর্তনটা কিন্তু খুব ভালো মতো একটা পরিবর্তন হয়েছে, যে পরিবর্তনে মানে সাধারণ মানুষ তো শেষ বাদ দিন, কিন্তু বিজেপি কর্মীরা, বিজেপি নেতারা পর্যন্ত এখন আক্রান্ত, নিচুতলার যারা একটু ক্ষমতায় এসছে, পাওয়ার পেয়েছে, তারা বিরোধীদের উপরে তো জোর জুলুম করছে, কিন্তু পাশাপাশি এবারে কিন্তু মানে বিজেপি নেতাকর্মীরাও নির্যাতিত, অত্যাচারিত। ফলে এই বিষয়টা কিন্তু আপনাদের বুঝতে হবে যে বিজেপি এমন একটা দল, যে দলের মানে নিজের সদস্যদের পর্যন্ত তারা ছাড়ে না, নিজের সমর্থকদের পর্যন্ত তারা ছাড়ে না। এই জন্য আমি বারবার বলতাম যে আপনি
ফুটপাতে হকার, আপনি যতই মোদি ভক্ত হন, বিজেপি ভক্ত হন, বিজেপির কর্মী হন, বুলডোজার যখন চলবে তখন আপনার দোকানটাও ভাঙবে। আর গরিবের সবকিছু বেআইনি। আর আদানি আম্বানি 1 টাকায় আদানি আম্বানিকে জমি দিলে সেই জমিটা আইনি হয়ে যায়, কিন্তু 1 টাকার বিনিময়ে কোনো গরিব হকারকে জমি দেওয়া যায় না। স্টেশনে একটা 3 ফুট বাই 2 ফুটের একটা বাক্স পেতে ঝালমুড়ি বিক্রি করার পারমিশনও পায় না, কিন্তু ওই স্টেশনেই শপিং মলের মতো বড় বড় দোকান, বড় বড় মল, বড় বড় শোরুম পর্যন্ত খুলে বসে যাচ্ছে। সেটা আইনি। অর্থাৎ সেই কারণে আমি বলতাম যে আপনি যদি বিজেপি হন এবং আপনি যদি আমাকে এখানে আরেকটা খবর আপনাদের বলে দিই, সেটা হচ্ছে রিসেন্ট আমাকে কয়েকজন বিজেপির মানে লোকাল নেতা, আর কি লোকাল বলতে ধরুন মণ্ডল সভাপতি বা সম্পাদক বা এরকম ধরনের যারা জেলা স্তরের নেতা, অনেকেই সোশ্যাল মিডিয়ার দৌলতে আমার সঙ্গে পরিচিত, অনেকেই ফোনে আমাকে একটা সময় কিস্তি গালাগালি দিতেন, হুমকি দিতেন, মেরে ফেলবে, কেটে ফেলবে। তো এই রিসেন্ট আমার এখন বিজেপির প্রচুর বন্ধু হয়েছে। ক্ষমতায় আসার পর থেকে তাদেরকে রীতিমতো ছেটে ফেলা হয়েছে এবং তারা এই পার্টি করতে গিয়ে নিজের ব্যবসা, নিজের জায়গা জমি, প্রচুর ধার দেনা পর্যন্ত হয়ে গেছে, পার্টির পিছনে অঢেল টাকা ঢেলেছে। হ্যাঁ, এবং অনেকে আছে নিজের স্বার্থে ঢেলেছে, অনেকে আছে খুব মন থেকে, হৃদয় থেকে নিজের কাজকর্ম বন্ধ রেখে পার্টির পেছনে দৌড়েছে। এরকম আছে, এরকম কিছু নেশা আক্রান্ত কিছু আছে লোকজন। তো সেখানে সেই মানুষগুলো এখন আমাকে ফোন করে বলছে, দাদা জানেন আমার দোকানটাকে দিয়েছিলাম, মানে ব্যবসাটা খারাপ চলছিল 2016 নোটবন্দি আর জিএসটির সময় থেকে, তো দোকানটাকে আমি বিজেপিকে দিয়েছিলাম 2019 সালে ইলেকশনের আগে, এখন ভাড়াও দিচ্ছে না, দোকানটাও ছাড়ছে। এরকম কল রেকর্ড আমার কাছে অনেক আছে। তো সেইটা আমার নিজের ওই বড় দোকান, প্রায় ধরুন 300 থেকে 500 স্কোয়ার ফুটের দোকান, বুঝতেই পাচ্ছেন কতটা বড় হয়। তো বিশাল বড় গোডাউনের মতো। তো সেই জায়গাটা দখল করে বসে আছে, পার্টি অফিস করে, এখন ভাড়া দেয় না। আমার এখন অর্থনৈতিক অবস্থা খারাপ, টাকা চাইতে গেলে মারধর, হুমকি পর্যন্ত দিচ্ছে। তো সেই মানুষগুলো আমার এখন বন্ধুত্ব। এই জন্য আমি বলি যে বাঙালি দিনের শেষে বাঙালি, তো ফলে আক্রান্ত হলে তার পক্ষে দাঁড়াতেই হয়। তো এরকম বহু বিজেপি নেতাকর্মীরা আমাকে ফোন করে জানান, এবার তারা ভয়ে কল রেকর্ডগুলো ফাঁস করতে বারণ করে। নানান এরকম কাছে অনেকগুলো কল রেকর্ড আছে। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে মানে চাওয়ালা প্রধানমন্ত্রী হচ্ছে, আঙ্গুটা ছাপ রেখাপাত্র এমএলএ হচ্ছে, ফলে বুঝতে হবে আমাদের দেশ বা বাংলার কি কোন দুর্দিন, মানে কোন দুর্দিন আসতে চলেছে। আবার কলেজ পরিদর্শনেও মাঝখানে বেরিয়েছিল রেখাপাত্র। আমি ভাবছিলাম যে একজন আঙ্গুটা ছাপ সে কলেজ পরিদর্শনে বেরিয়ে ঠিক কি তথ্য সংগ্রহ করবে বা কি মানুষকে, মানে কলেজের ছাত্রছাত্রীদের কি শেখাবে। যাক, এই বিষয় নিয়ে আপনাদের মতামত কি? এবং এই মহারাজ যে অভিযোগটা করেছেন সেটা যে সত্যি, সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে, কারণ কালকে রাত্রেবেলাতেই রেখাপাত্র এর প্রতিক্রিয়ায় তিনি যা বলেছেন, মোটামুটি খুব একটা কাউন্টার করতে পারেননি, কিন্তু মহারাজ যা যা বলেছেন সেটাই কিন্তু রেখাপাত্র এক প্রকার স্বীকারই করে নিয়েছে। হ্যাঁ, আমি টাকা পাইনি বলে 3 মাস টাকা দিইনি, জমি কেনার জন্য মহারাজ চাপ দিচ্ছিলেন, আমরা চাপ দিইনি। তো বিষয়টা হচ্ছে যে যেখানে 3 মাস ধরে ভাড়া দিতে পারছে না, তাহলে তো আগেই ছেড়ে দেওয়া উচিত ছিল, কিংবা তাকে অন্য কোথাও দিয়ে ম্যানেজ করে টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু মহারাজ বলছেন যে সেখানে প্রতিদিন, মানে একটা সময় কেন্দ্রীয় বাহিনী ছিল ভোট পর্যন্ত, সেখানে প্রতিদিন নেতা নেত্রীরা আসছেন, মানে রীতিমতো মৎসব চলছে, মানে একদম মানে কি বলবো, পিকনিক চলছে প্রতিদিন। তো সেইগুলোর টাকা আছে, কিন্তু মহারাজকে দেওয়ার মতো বা ওই বাড়ি ভাড়া দেওয়ার মতো তার কাছে টাকা নেই। আপনার কি মতামত অবশ্যই বলবেন। তবে আমি এটুকু জানি যে আগামী কিছুদিনের মধ্যে আরো অনেক কুকীর্তি ফাঁস হবে, আরো অনেক কুকীর্তি ফাঁস হবে রেখাপাত্র। মানে ব্যাপারটা হচ্ছে প্রথমত মূর্খ তো, এবং একে মাধ্যম করে অনেকেই নিজে হয়তো কিছু করে কমে নিতে পারে, কিন্তু একে মাধ্যম করে অনেকে আরো অনেক কিছু করে নেবে বিজেপি নেতারা। দয়া হয়, করুণা হয়। যাই হোক, মহারাজের জন্য করুণা। আর মহারাজ যে অভিযোগ করেছেন তার জন্য তাকে ধন্যবাদ জানাই। অন্তত এরকম একটা ভয়ের পরিস্থিতি তৈরি করে রেখেছে এবং সেখানে সাহস করে তিনি মিডিয়ার সামনে এবং মুখ্যমন্ত্রীর দরবারে যাচ্ছেন অভিযোগ জানাতে। ভালো কথা। তবে
একটা জিনিস আমি দেখছি ইদানিং, বিজেপি নেতা গতকাল মন্তেশ্বরের একটা ভিডিও আমি দিয়েছি, ওই আগের ভিডিওটা দেখে নেবেন। সেখানে বিজেপি কর্মীরাই রীতিমতো বিধায়কের সৈকত পাজা, সম্ভবত মন্তেশ্বরের বিধায়ক, তো বিজেপি বিধায়কের দলেরই লোকজন, দলেরই নেতাকর্মীরা রীতিমতো তার গাড়িতে ভাঙচুর করেছে, তাকে মারধর করেছে। আপনারা সেই ভাইরাল ভিডিও দেখেছেন অলরেডি। তো পরিস্থিতিটা এরকম যাবে যে মানুষ, বিজেপি কর্মীরাই বা সমর্থকরাই কিন্তু এদেরকে ডিম থেরাপি বা ভাঙচুর এগুলো করবে। কারণ মানুষকে তো বেশি দিন ওই ধর্ম খাইয়ে মানে বাঁচিয়ে রাখা যায় না। ধর্ম খেয়ে তোর পেট ভরে না, মানসিক উত্তেজনা বাড়ে কিছুক্ষণের জন্য, কিন্তু বাস্তবে কাজের কাজ কিছু হয় না, লাভ কিছু হয় না। যাই হোক, সকাল সকাল ছোট্ট করে একটু লাইভ ছিল। প্রত্যেকে অনুরোধ করবো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, আর মজা নিন। খেলা জমে গেছে, এখন বিজেপির নেতা কর্মীদেরকেই শেষ করে দিচ্ছে। আগামী দিনে মন্তেশ্বরের মতো বিভিন্ন জায়গায় দেখবেন বিজেপি নেতা কর্মীদের হাতেই বিজেপি নেতা, বড় নেতা বা এমএলএ এমপিরা মার খাচ্ছে, আর আমরা মজা নেবো, হাততালি দেবো। ধন্যবাদ সকলে, ভালো থাকবেন, আর ভিডিওটি ব্যাপক শেয়ার করবেন। অভিষেক রয়েছে প্রতির সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, শেষ পর্যন্ত অমিত শাহ রাজি হলেন সংসদে আসতে এবং সরকার মাথা নোয়ালো। সেরকমই একটা প্রেক্ষাপট তৈরি হলো। তার কারণ, চতুর্থ সপ্তাহের প্রথম দিন সংসদে কিরেন রিজিজু তিনি বক্তব্য রাখলেন, পার্লামেন্ট অ্যাফেয়ার্স মন্ত্রী, এবং তিনি যেটা বললেন, সংসদে আসবেন অমিত শাহ এবং তিনি ছাত্র আন্দোলন নিয়ে বক্তব্য রাখবেন, স্টেটমেন্ট দেবেন। কিন্তু অবশ্যই বিরোধীদেরকে আগে শান্ত হতে হবে, বিরোধীদেরকে এই যে প্রতিবাদ আন্দোলন সেটা বন্ধ করতে হবে। विस्तार से जवाब देने का तैयार है। मैं अनुरोध करता हूं कांग्रेस पार्टी और इनको कि गृह मंत्री जी का जवाब के समय डरना नहीं है, भागना नहीं है, पूरा सुनना पड़ेगा। मैंने बिजनेस एडवाइजरी में भी सार्वजनिक वहां सबके सामने में कह दिया है कि सरकार छात्र को लेकर के पूर्ण रूप से विस्तार से चर्चा के लिए तैयार है और पूरा जवाब देने के लिए तैयार है। আপনারা শুনলেন একদম সরাসরি কিরেন রিজিজু সংসদে দাঁড়িয়ে কি বলেছে। সংসদের বাইরে এসেও ইন্টারভিউতেও তিনি একই কথা বলেন। তিনি বলেন যে অবশ্যই অমিত শাহ তিনি আসবেন এবং অমিত শাহ এসে কথা বলবেন। আমরা সেটা বিএসসির বৈঠক অর্থাৎ বিজনেস অ্যাডভাইজারি কমিটির যে বৈঠক ছিল আজকে দুপুর 1টার সময় আপনাদেরকে জানিয়েছিলাম, সেখানেও তারা জানিয়েছেন সরকারের পক্ষ থেকে যে অমিত শাহ আসবেন এবং বয়ান দেবেন ছাত্র আন্দোলন নিয়ে। কিন্তু অবশ্যই সেই ক্ষেত্রে এই মুহূর্তে কংগ্রেস এবং সমাজবাদী পার্টির একটা স্ট্যান্ড সমস্যা রয়েছে, সেটাকে নিয়ে তারা আগে নিজেদের মধ্যে সঠিক জায়গাটা করে নিক। সরকার এই মুহূর্তে রেডি রয়েছে। गांधी जी ने मांग किया था कि होम मिनिस्टर अमित शाह जी को पार्लियामेंट में स्टेटमेंट देना चाहिए छात्र आंदोलन को लेकर के। हमने बहुत साफ कहा, सिर्फ स्टेटमेंट ही नहीं, होम मिनिस्टर अमित शाह जी पूरा डिबेट डिस्कशन का जवाब भी देंगे। और हमने अभी बिजनेस एडवाइजरी कमेटी का बैठक में कह दिया है कि छात्र आंदोलन को लेकर के सरकार पूरी तरह फुल फ्लेज डिस्कशन के लिए तैयार है और एक एक पॉइंट को जवाब देने के लिए तैयार है और विपक्ष हंगामा करके डिस्टर्ब नहीं करना चाहिए। तो हमने अपना ऑफर दे दिया है। अब कांग्रेस और समाजवादी अपोजिशन पार्टी में कुछ मतभेद है, आपस में कुछ मतभेद है, वो सुलझा ले। हम तो चर्चा के लिए, छात्र का मामले है, हम चर्चा के लिए तैयार है। শুনলেন কিরেন রিজিজুর বক্তব্য পার্লামেন্টের বাইরে এসে তিনি কি বলেছেন। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে এই কিরেন রিজিজু বা এই সরকার 3 সপ্তাহ ধরে কন্টিনিউ বলে গিয়েছেন যে কোনো মতেই সরকার এটা তাদেরকে কেউ নির্দেশ করতে পারে না যে কে সংসদে আসবেন কে সংসদে আসবেন না। অমিত শাহ এটা তার ওন চয়েসে আসবেন। এমনকি সিপি রাধাকৃষ্ণনকে পার্লামেন্টে বলতে হয়েছিল রাজ্যসভায় যে আপনি কাইন্ডলি বিরোধীদের বক্তব্যটা অমিত শাহ পর্যন্ত পৌঁছে দিন, যে অমিত শাহকে বিরোধীরা চাইছে, এটা তাদের রিকোয়েস্ট।
গুরুত্বপূর্ণ এতটাই হয়ে গিয়েছিল যে অমিত শাহ এই 20 তারিখ থেকে শুরু করে কোনো মতেই 7ই আগস্ট যখন গত সপ্তাহে শেষ হলো সংসদ, এখনো পর্যন্ত আসলেনই না সংসদে, একদিনও তাকে দেখা গেল না। সংসদ চত্বরে দেখা গেল, বিভিন্ন ভাবে দেখা গেল, বিভিন্ন কার্যক্রম করতে, কিন্তু সংসদের অভ্যন্তরে হাউসে এলেন না অমিত শাহ। অর্থাৎ কোথাও গিয়ে সরকার এই মুহূর্তে অনেকটাই কিন্তু মাথা নোয়ালো এবং অবশ্যই সংসদে আসতে শেষ পর্যন্ত রাজি হতে হলো অমিত শাহকে। তার কারণ যে ডেডলক সিচুয়েশনটা চলছে, সংসদ চলছেই না কোনোদিন 1 মিনিট, কোনোদিন 2 মিনিট, কোনোদিন 3 মিনিটে এসে সংসদ বন্ধ করে দিয়ে চলে যাচ্ছেন ওম বিড়লা, এবং কখনো কখনো আজকে তো সকালবেলা তিনি আসেননি। তো সেই ক্ষেত্রে একদম সরাসরি বিএসসির যে বৈঠক সেখান থেকে যা খবর বেরিয়ে আসছে, ওম বিড়লা তার নেতৃত্বে এই বৈঠকটা হয় এবং সেখানে দুপক্ষই উপস্থিত ছিলেন, শাসক পক্ষ বিরোধী পক্ষ। কিন্তু সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা প্যাচ দেখুন সরকার রেখেছে, সেটা হচ্ছে যে তারা বলছে, কিরেন রিজিজু বাইরে এসে স্টেটমেন্ট দিয়েছেন যে দুটো বিরোধীদের মূল দাবি এই ক্ষেত্রে এখন অমিত শাহকে এসে সেটাকে নিয়ে চর্চা করতে হবে। দুটো দাবি, একটা হচ্ছে যে 20শে জুলাইয়ের ছাত্র আন্দোলন, সেখানে কেন লাঠিচার্জ হলো, সেখানে কেন প্যালেট গান চললো সেটা, এবং তা ছাড়া আরেকটা দাবি হচ্ছে রাম মন্দির। কিন্তু রাম মন্দিরের বিষয়ে আমরা কিছু বলতে পারবো না, কারণ সেটা রাজ্য সরকারের অধীনস্থ এসআইটি তাতে তদন্ত করছে, তাই সেই ক্ষেত্রে অবশ্যই সংসদে এই মুহূর্তে কোনোভাবেই চর্চা করা সম্ভব নয়। ऑपोजिशन तो हर मुद्दे को लेकर के कह रहे, राम मंदिर के मुद्दे पर मैं इतना कहना चाहता हूं, उसका एक एसआईटी के माध्यम से यूपी स्टेट गवर्नमेंट का एक्शंस और बाकी कई चीजें राज्य सरकार का स्तर पे हो रहे हैं, तो इसलिए अब मैं उस पर कुछ नहीं कहना चाहता हूं। मैं अभी सिर्फ एक साफ सरकार का जो स्टैंड है उसको बताने के लिए आया हूं कि छात्र का विषय, छात्र का आंदोलन से जुड़े हुए जो भी गतिविधि हुए हैं उस पर चर्चा के लिए सरकार तैयार है। আপনারা শুনলেন যে কিরেন রিজিজুর বক্তব্য এই নিয়ে স্পষ্টত সরকার বলছে রাম মন্দির নিয়ে তারা সম্পূর্ণ বিষয়টা এড়িয়ে যেতে চাইছে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোনো মতে সরকার কিন্তু 20শে জুলাইয়ের যে জায়গাটা সেখান থেকে বিরোধীদেরকে সরাতে পারছে না। তারা বহু চেষ্টা করেছে, বহু বিল আনার চেষ্টা করেছে, বহু এরকম প্রেক্ষাপট তৈরি হয়েছে যে এনসিপি ছেড়ে চলে যাবে, এসপি অর্থাৎ সমাজবাদী পার্টি তারা ছেড়ে চলে যাবে, ডিএমকে কে একদম সরাসরি ডিলিমিটেশন বিলের জন্য রাজি করানোর চেষ্টা, এগুলো হয়েছে আমরা দেখতে পেয়েছি। কিন্তু কোনোভাবেই শেষ পর্যন্ত কিন্তু সরকার তাদের জায়গায় একদম অটল থাকতে পারলো না, এবং সেখান থেকে এই মুহূর্তে একটা যে জায়গাটা সরকার হয়তো বুঝতে পারছে বা শাসক পক্ষ বুঝতে পারছে যে তাদের যে ন্যারেটিভটা তারা চালানোর চেষ্টা করছে সেটা গদি মিডিয়ার দ্বারা হতে পারে, সেটা সংসদ অভ্যন্তরে হতে পারে, সংসদের বাইরে বিভিন্ন ভাবে যখন কিরেন রিজিজু বক্তব্য রাখছেন তার মাধ্যমে হতে পারে, বা কিরেন রিজিজু মাঝখানে একদম রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তার চেম্বারে, সেইখানে গিয়ে হতে পারে। কিন্তু কোনোভাবেই তাদের ন্যারেটিভটা মানুষের মধ্যে পেনিট্রেটেড হচ্ছে না, মানুষের মধ্যে সম্পূর্ণভাবে অ্যাকসেপ্টেন্স পাচ্ছে বিরোধীদের ন্যারেটিভটা। বিরোধীরা বলছে যেখানে যে অমিত শাহ সংসদে আসতে ভয় পাচ্ছে সেটাই কিন্তু এই মুহূর্তে মানুষ বলছে, এবং ইনস্টাগ্রামে সেটাকে নিয়ে রিলস বানানো হচ্ছে, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সাররা সেটাকে নিয়ে কথা বলছেন, এবং এই বিষয়টা এখন এতটা গুরুতর হয়ে উঠেছে। দেশের সংসদে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী থাকবেন, দেশের প্রধানমন্ত্রী থাকবেন, এটাই তো সঠিক নিয়ম। আপনারা যারা চাকরি করেন, আপনারা 21 দিন একটানা চাকরিতে না যেতে পারবেন কোনো কারণ ছাড়া? আপনারা অফিস চত্বরে ঘুরে বেড়ালেন কিন্তু অফিসে ঢুকলেন না, অফিসের কাজটা করলেন না, এরকম আপনাদের চলতে দেবে? আপনি গিয়ে ম্যানেজারের সঙ্গে গল্প করলেন, দিয়ে চলে এলেন, এরকম আপনাদের বিষয়টাকে সম্ভব? কিন্তু সেখানেই দেশের সরকারের যেখানে একদম টাকা খরচ হচ্ছে সংসদ চালাতে, প্রতিদিন মানুষ যে ট্যাক্স দিচ্ছেন সেই টাকা খরচ হচ্ছে সংসদ চালাতে, তো সেখানে কেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যাবেন না? 21 দিন কেটে গিয়েছে, 21 দিন অর্থাৎ একদম 3টে সপ্তাহ সংসদ চললো, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এলেন না। কিন্তু শেষ পর্যন্ত 4th উইকে এসে সরকার বোধহয় বুঝতে পারছে যে তাদের বিরুদ্ধে যাচ্ছে পুরো বিষয়টা। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যে আসছেন না সেটা বাচ্চারা জেনে ফেলছে, এবং প্রত্যেকটা জায়গায় তারা মিম শেয়ার করছে, একদম সরাসরি বক্তব্য রাখছে যে স্বরাষ্ট্রমন্ত্রী এত ভয় পাচ্ছে কেন, স্বরাষ্ট্রমন্ত্রী তো একদম লৌহ পুরুষের সঙ্গে তাকে তুলনা করা হয়, তাহলে কেন এত ভয় পাচ্ছে? সেই জায়গাটা বোধহয় সরকার রেকটিফাই করতে চাইছে, কিন্তু বড্ড দেরি হয়ে গেল নাকি? এই প্রসঙ্গটা এই মুহূর্তে উত্থাপিত হচ্ছে। কিরেন রিজিজু বলছেন যে সংসদে তো আসতে প্রথম থেকেই রাজি ছিলেন অমিত শাহ, কিন্তু বিরোধীরা এত আন্দোলন করলে কিভাবে আসবেন তিনি, তাই জন্য তিনি আসেননি। আপনারা সম্পূর্ণ বিষয়টাকে কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চাঁদা চুরি রাম মন্দিরের, সেটাকে নিয়ে কোনো মতেই সরকার মুখ খুলতে চাইছে না, সেটা যেমন একটা দিক, অন্যদিকে ছাত্র আন্দোলন নিয়ে তারা স্টেটমেন্ট দিতে রাজি, আপাতত সেইটুকু অন্তত কিন্তু মাথা নুইয়েছে সরকার।